তাহলে পঞ্চম অধ্যায়ের নাম কি? সবাই একটু অ্যান্সার দাও। সমন্বয় ও নিঃসরণ। আমি লাস্ট ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম সমন্বয়ের ইংলিশ কি? কোঅর্ডিনেশন। আর নিঃসরণ কি? সিক্রেশন। তো আমাদের দেহে শুধুমাত্র মানব দেহে বা প্রাণী দেহে না, বিভিন্ন উদ্ভিদের দেহে যত ধরনের কাজ হয় সবগুলোর মধ্যেই কি আছে? একটা সমন্বয় আছে, একটা কাজের সাথে আরেকটা কাজ সম্পর্কিত। তো আজকে আমরা ক্লাস করব হচ্ছে, গত ক্লাসে আমি যখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মানব দেহে বিভিন্ন রকম তন্ত্র আছে এবং আমাদের যে অনুভূতি গ্রহণ প্রক্রিয়া কয়টা ইন্দ্রিয় দিয়ে কানেক্টেড মনে আছে? কয়টা? 5টা ইন্দ্রিয়। কি কি ছিল মনে আছে? একটু বলো তো সবাই। চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এই 5টা। তো এর সাথে অংশগুলো আছে। এখন আজকে শুরুটা আমাদের আছে হচ্ছে এই উদ্ভিদের সমন্বয় নিয়ে, অর্থাৎ জীব তো দুইটা, একটা হচ্ছে প্রাণী, একটা উদ্ভিদ। উদ্ভিদ কিভাবে তার মধ্যে সমন্বয় করে, তো এই বিষয়টা আমরা পড়বো। উদ্ভিদের সমন্বয় করার জন্য উদ্ভিদের দেহে একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, যেটা প্রাণীদের দেহেও হয়। তার নাম হচ্ছে হরমোন। কি নাম? হরমোন। তো উদ্ভিদের দেহে কোন হরমোন ক্ষরিত হয়? সবাই আমরা প্রথমে এটা পড়বো, পরে আমরা উপরেরটুকু পড়ি, আগে এটা পড়ে আসি। হরমোনের নাম হচ্ছে ফাইটো হরমোন। সবাই খেয়াল করে এই ফাইটো শব্দ কোন শব্দ থেকে আসছে? সবাই নিচে লিখে রাখো, PHYTO, ফাইটো। তারপরে লেখো হরমোন বানান কি? HORMONE, ফাইটো হরমোন। এখন এই নামটা কেন ফাইটো হরমোন হইল খেয়াল করো। হরমোনের নাম তো আমরা শুনছি যে রাসায়নিক পদার্থ, রাসায়নিক তরল পদার্থ যেগুলো সারা দেহে প্রবাহিত হতে পারে। তো ফাইটো শব্দটা আসছে হচ্ছে মেইনলি ফাইট থেকে, PHYTE। এই ফাইট মানে কিন্তু মারামারি না, PHYTE, ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। ফাইট মানে কি? উদ্ভিদ। মনে থাকবে সবার? তাহলে বলো, ফাইট মানে কি? উদ্ভিদ। আর হরমোন তো হরমোন, তাহলে উদ্ভিদের হরমোনের নাম কি? ফাইটো হরমোন। তো এটা দিয়ে উদ্ভিদের দেহে বিভিন্ন রকম সমন্বয়, বিভিন্ন রকম কাজ হয়। বিশেষ করে উদ্ভিদ যখন বৃদ্ধি পায়, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, তারপর বৃদ্ধির পাশাপাশি উদ্ভিদের প্রজনন, এই সকল ধরনের কাজ এবং কর্মপ্রক্রিয়া ঘটে। উদ্ভিদ দেহে আমরা সবচেয়ে সুন্দরভাবে কিছু জিনিস দেখতে পাই এবং উদ্ভিদের জীবনচক্রে কিছু অংশ দেখতে পাই। তো সেটা আমরা প্রথম থেকে পড়া শুরু করি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই যে এটি একটু খোলা খোলা হবে, বাট দেখা যাচ্ছে? ওকে। প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। আচ্ছা, শুধু কি প্রাণী দেহে শারীরবৃত্তীয় কার্যক্রম শৃঙ্খলার মাধ্যমে ঘটে? না, উদ্ভিদ দেহে শারীরবৃত্তীয় কার্যক্রমও শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। তার মানে এখানে দাগানোর মতো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, আমি যেগুলো বোঝাই দিব সেগুলো মনে রাখবা। এই কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। তার মানে উদ্ভিদের দেহেও অনেক কাজ হয়, সেগুলো কি? শৃঙ্খলা মেনে করতে হয়। আর শৃঙ্খলা মেনে করার জন্য কি প্রয়োজন হয়? সমন্বয়। আচ্ছা, পরের লাইনটা দেখো, এই সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দিবে। শুধু কি উদ্ভিদের জীবনে দেখা যায়? আমাদের যে কোনো জায়গায় সমন্বয় না থাকলে কি হয়? বিশৃঙ্খলা হয় না? মনে করো তোমার পরিবারে, সমাজে, রাষ্ট্রে যখন কোনো শৃঙ্খলা থাকে না, সমন্বয় থাকে না, তখন কি সৃষ্টি হয়? বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাই না? অনেক ক্ষেত্রে এটা আমরা দেখেছি, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ। এখন চলে আসো, উদ্ভিদের জীবনচক্রের কিছু পর্যায় আছে, যেমন অঙ্কুরোদ্গম। নামগুলা পড়ো, এরপরে আমি বোঝাই দিচ্ছি। অঙ্কুরোদ্গম, তারপর কি? পুষ্পায়ন, এরপর কি আছে? ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা ইত্যাদি। সুপ্তাবস্থা স্পেসিফিক ভেতরের দিকে থাকার কথা, বাট ওই লাস্টে দিয়ে রাখছে। তাহলে 1 নম্বরে কি আছে? অঙ্কুরোদ্গম। 2 নম্বরে কি? পুষ্পায়ন। পুষ্পায়ন মানে কি? পুষ্প মানে কি? ফুল। তাহলে ফুল সৃষ্টির প্রক্রিয়াকে আমরা কি বলবো? পুষ্পায়ন। ফল সৃষ্টি, এখন ফুল হওয়ার পরে কি সৃষ্টি হয়? ফল। আর লাস্টে উদ্ভিদ কি হয়ে যায়? বুড়ো হয়ে যায়, তাকে আমরা কি বলি? বার্ধক্য। আরেকটা কি আছে? সুপ্তাবস্থা, মানে যখন সে বড় না হয়ে একটা অবস্থায় বসে থাকে, পরে আবার বড় হয়, ওই অবস্থাটাকে বলা হয় সুপ্তাবস্থা। ডিটেলস লাগবে না, আমি বুঝাই দিচ্ছি। দেখো, তো প্রথমত আমরা যদি খেয়াল করি যে উদ্ভিদের ক্ষেত্রে, ধরো একটা উদ্ভিদ তোমাদের জন্য আমি আঁকাই। দেখো না, তোমরা তো জানো যে আমি অনেক ভালো আঁকাইতে পারি, বলার তো কিছু নাই। দেখো, মনে করো এটা ছোলা, এটা একটা ছোলা গাছ। ছোলা থেকে একটা কি তৈরি হবে? এটা কাজ করি আমরা, হলুদ কালারের পাতা আঁকি। দেখো, 2 সাইডে কি পাতা তৈরি হয় না? পরে এখান থেকে আবার পরবর্তীতে কি হবে? দেখো তো, এই যে
এখান থেকে আরেকটা, ধরো যে আমরা একটা কাজ করি, এখান থেকে আঁকায় ধরো পাতাগুলো আরো কি হবে, বড় হবে, আরো কিছু সাইড তৈরি হবে, তাই না? ওকে, তাহলে আরো বড় হয় না? যখন আরেকটু বড় হবে তখন এর দেহে কি তৈরি হবে? হ্যাঁ, ফুল তৈরি হবে। কি তৈরি হবে? দেখো আমি সুন্দর একটা ফুল আঁকাই, হ্যাঁ, না তোমাদের কিছু করা লাগবে না। তো এখানে কি সৃষ্টি হয়েছে? ফুল। তাহলে দেখো তো, আমরা যখন কোনো চারা মাটিতে রোপণ করি, এখান থেকে যখন কোনো একটা গাছ তৈরি হয়, এটাকে আমরা কি বলি? অঙ্কুরোদ্গম। তোমাদের তোমাদের এগুলো পড়াইছিল, আমি জাস্ট আঁকাচ্ছি যাতে একটু ক্লাসের মধ্যে আমরা কিছু মজা পেতে পারি। খেয়াল করো, তোমাদের মনে আছে একটা ফুল থেকে পরবর্তীতে কি হতে পারে? ফল হতে পারে না? দেখো, এখন দেখো, ধরো আমি একটা ফল আঁকাই, ধরো এটা হচ্ছে একটা আম, হ্যাঁ, ওকে, হয়েছে? তাহলে ফুল থেকে কি হতে পারে? না না, আমরা আমের ঠিক করে দিই। দেখো, তাহলে বলো এখানে কি হয়েছে? আরে বাবা, হতে পারে তো, মানে ধরো এটা ভুলে গেছো তুমি, আম ভুলে গেছে যে ও ছোলা থেকে হয়েছে, তো একটা আম, এটা কি ফল হতে পারে না? আচ্ছা, এরপরে এই এই গাছটা কি হয়ে যাবে? বুড়ো হয়ে যাবে, বার্ধক্য হবে। তো এই হচ্ছে ঘটনা। তো আমি তোমাদের অঙ্কুরোদ্গম দেখাচ্ছি, জার্মিনেশন অফ প্লান্টস, এটা জাস্ট মজা করে আমরা দেখলাম। তবে আজকের পড়াশোনাতে আমরা উদ্ভিদের হরমোন নিয়ে যেহেতু পড়বো, আমি সামনের দিকে আগাচ্ছি, তোমরা একটু দেখবা, একটু রিডিং পড়বো, তারপরে আমরা ওই টপিকে যাব এবং ক্লাসে ইনশাল্লাহ পড়া মুখস্থ করে ফেলবো এবং বুঝে বুঝে ডিটেইলস দেখাবো, ভিডিও দেখাবো, সবকিছু তুমি পারবা। দেখো, তাহলে উদ্ভিদের দেহে জীবন চক্রে যে অংশগুলো আছে, একদম সাইলেন্ট থাকতে হবে। উদ্ভিদের দেহে জীবন চক্রে যে অংশগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আবর্তিত হবে, মানে লাইফ সাইকেলের পার্টগুলো এরকম ভাবে থাকবে। জার্মিনেশন, ফ্লাওয়ারিং, ফল সৃষ্টি, হ্যাঁ, তারপর হচ্ছে বার্ধক্য হবে, এই সব বিষয়। তো এই কাজে আবহাওয়া এবং জলবায়ু জনিত প্রভাবগুলো গুরুত্ব লক্ষ্য করা যায়। মানে উদ্ভিদের জীবনে আবহাওয়া এবং জলবায়ুর প্রভাব আছে না? মানে উদ্ভিদ যে পরিবেশে হয়, পরিবেশ, তোমরা কি আবহাওয়া জলবায়ু বুঝো? আগে তাই আমাকে বলো, আবহাওয়া কি আর জলবায়ু কি? একজন বলো, ভালো করে বলো, সুন্দর করে বলো, তুমি বলতেছো, বলো সবাই শোনো, আবহাওয়া বলো। হুম, আচ্ছা, ও ভালো কথা বললো। দেখো, আবহাওয়া হচ্ছে নির্দিষ্ট, মানে অল্প সময়, বসো, অল্প সময় হবে, অল্প একটা ছোট এলাকা, তাপমাত্রা, বৃষ্টি, জলবায়ু, যা যা, সরি জলবায়ু বলছি, তাপমাত্রা, বৃষ্টি, তারপরে মেঘ, শিশির, কুয়াশা, এই যে বায়ুর আর্দ্রতা, এই সব কিছু মিলে হচ্ছে আবহাওয়া। আর জলবায়ুটা কেমন? জলবায়ু হচ্ছে অনেক বছরের এবং সেটা নির্দিষ্ট একটা এলাকার না, অনেক বড় এলাকার। ঠিক আছে? ও, তোমরা কি ক্লাস 7-এ তোমাদের ছিল? 5-এ ছিল না? ওয়াও, ওকে। তো খেয়াল করি সবাই, অনেক কথা বলছো, এখন চলে আসো। উদ্ভিদের বৃদ্ধি, চলন সহ বিভিন্ন কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেই নিয়মে ঘটে। এখন আমাকে বলো তো, উদ্ভিদ কি চলে? এই উদ্ভিদ কি চলে, মুভমেন্ট করে? তা উদ্ভিদের চলন লিখছে কেন? উদ্ভিদ চলে, কিভাবে চলে আজকে আমরা দেখব। দেখো, উদ্ভিদকে কখনো তোমরা চলতে দেখোনি, কিন্তু উদ্ভিদ আসলে চলে নির্দিষ্ট একটা দিকে, নির্দিষ্ট কোনো কারণে, সেটা আমরা দেখবো আজকের পড়াশোনাতে, এটা আমাদের টপিক। তো আমি তোমাদের একটা প্রসেস দেখাতে চাচ্ছিলাম জার্মিনেশনের ক্ষেত্রে। বলেন স্যার। ওকে, আমি দেখছি। দেখো, খেয়াল করো, তোমাদের উদ্ভিদের যে বিষয়টা আমি বলছিলাম যে দেখা উচিত, এ তো অ্যাড দিয়েই শেষ করে দিচ্ছে। দেখো, খেয়াল করো, এদিকে তাকাও। তো প্রথমে একটা বীজ রোপণ করলাম, এই যে এটা স্ট্রবেরির বীজটা আমরা রোপণ করলাম। বীজ রোপণ করে যখন মাটিতে দিলাম, এখান থেকে কি হলো?
আস্তে আস্তে বীজটা থেকে চারা বের হলো, এটাই হচ্ছে অঙ্কুরোদ্গম। ঠিক আছে, এরপরে দেখো পরবর্তীতে এই যে পাতা তৈরি হলো, গাছটা আরো বড় হলো না, পরে সেখানে কি তৈরি হলো, ফুল, আবার কি তৈরি হবে, এই ফুলে পরাগায়ন হবে, আরো আদার্স কিছু বিষয় হবে, তারপরে সেখান থেকে আবার কি ফল থেকে ওই ফলের আবার কি তৈরি হবে, বীজ থেকে চারা তৈরি হবে। তার মানে কি একটা উদ্ভিদের জীবন এভাবে ঘুরতে থাকবে না, এটাকে বলা হয় জীবন চক্র। কি বলা হয়, তো উদ্ভিদের জীবন চক্র এমন থাকে। ওকে, আচ্ছা এখন শোনো, বৃদ্ধি এবং চলন সবাই একটু মার্ক করো, তাহলে কোন কোন ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে বৃদ্ধি এবং চলন। একটি কাজ অন্য একটি কাজকে বাধা প্রদান করে না, বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে করতে হয় জানতে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন এবং মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, মানে বৃদ্ধি বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। তাহলে বলতো জৈব রাসায়নিক পদার্থগুলো কি, এই সবাই একটু মার্ক করো। বইয়ে লিখছে উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থকে কি নামে ডাকা হয়, ফাইটোহরমোন। তাহলে প্রথমে আমরা যেটা পড়ছিলাম, তাহলে এই রাসায়নিক পদার্থের নাম কি, হরমোন। হরমোন কি প্রাণীদের দেহেও থাকে, উদ্ভিদের দেহেও থাকে। উদ্ভিদের দেহে যে হরমোন থাকবে তার নাম কি হবে, ফাইটোহরমোন। প্রাণীদের দেহে যে উদ্ভিদ থাকবে তার নাম কি হবে, জাস্ট হরমোন বলা হয়। কারণ ফাইট মানে কি, PHYT, ফাইট মানে কি উদ্ভিদ। তাহলে ফাইট প্লাস উদ্ভিদ ইকুয়ালস টু কি হবে, ফাইট প্লাস হরমোন ইকুয়ালস টু কি হবে, ফাইটোহরমোন। এই ফাইটোহরমোন ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্ভিদকে বৃদ্ধিতে হেল্প করে, তাই ওদেরকে বৃদ্ধিকারক বস্তু বলা হয়। তাহলে বলো ফাইটোহরমোনকে আরেকটা নাম কি দেওয়া হয়, বৃদ্ধিকারক বস্তু। ফাইটোহরমোনের আরেকটা নাম হচ্ছে বৃদ্ধিকারক বস্তু। এখন তোমাদের ব্রেন সবাই একটু ঠান্ডা রাখো, আমরা যে 4টা পয়েন্ট পড়বো সেগুলো খুব ভালো করে ক্লাসে পড়ে ফেলতে হবে। সবাই দেখো ফাইটোহরমোন কোথায় উৎপন্ন হয়, সবাই একটু মার্ক করো, ফাইটোহরমোন কোথায় উৎপন্ন হয়। দেখো উৎপন্ন হয় কোথায়, কোষে উৎপন্ন হয়, একটু মার্ক করো, আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি ওভাবে মার্ক করবা। তাহলে ফাইটোহরমোন উৎপন্ন হয় কোথায়, কোষে। কিন্তু কোষে উৎপন্ন হয়ে সে যায় কোথায়, অনেক দূরে যায়। এটাকে বলা হয় উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে কোথায় যায়, দূরবর্তী স্থানে। তার মানে খেয়াল করি উৎপন্ন হয় কোথায়, কোষে, কিন্তু যায় কোথায়, অনেক দূরে, দূরবর্তী স্থানে। আচ্ছা তোমাদের আমি যেটা চেয়েছিলাম সেটা আসলে প্রথমে হয়নি। আচ্ছা সেটা আমি একটু তোমাদের দেখাবো যাতে আমাদের সামনে পড়াশোনাগুলো আরো ভালো লাগে। সবাই একটু খেয়াল করো, সাউন্ড এখানে কোথা থেকে আসছে। একটা উদ্ভিদ কিভাবে চলে খেয়াল করো। আমরা যদি একটা উদ্ভিদ দেখি, এখানে অনেক কিছুই ছিল, লাইট দেওয়া আছে না, দেখো তো উদ্ভিদ বলতে পারো স্যার এখানে তো উদ্ভিদ বসে আছে, তো উদ্ভিদ চলে কিভাবে, এটা দেখো করছি। দাঁড়াও এখানে একটু কিবোর্ডে প্রবলেম হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। দেখো এই উদ্ভিদগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, দেখছো দেখছো হচ্ছে কিনা, ড্যান্সিং মুভে আছে। মনে করো এখানে আমরা গাছ রাখলাম, একটা গাছের একটা বক্সের মধ্যে একটা গাছ রাখছি, অনেকগুলো গাছ, বক্সের এক সাইড থেকে আলো দেওয়া হচ্ছে। দেখো গাছগুলো দেখো আলোর দিকে যাবে, দেখছো কোন দিকে যাচ্ছে, আলোর দিকে যাচ্ছে। তাহলে এই যে গাছগুলো আলোর দিকে যাচ্ছে, যে গাছ আলোর দিকে চলতেছে না, এটা কেন হয়, এটা একটা হরমোনের কারণে হয়। কিভাবে হয় সেটা তোমার বইয়ে লেখা নাই, কেন হয় জাস্ট হরমোনের নাম লেখা আছে, কিভাবে হয় এটা আমরা আজকে জানবো। চলো আমরা শুরু করি। তো সবার শুরুতে এটা দেখাতে চাইছিলাম বাট ভুলে গেছিলাম। এখন সবাই চলে আসো। কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, ওকে গুড। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে কি কি আছে, নামগুলো পড়ি। অক্সিন, জিব্বেরেলিন, আসলে ওর নাম জিবেরেলিন কিন্তু আমার বইয়ে কি লেখা আছে, জিব্বেরেলিন। মানে মনে করো যেখানে দুইটা ব আছে এখানে আমরা ডাবল করে বলবো, জিবেরেলিন নাম কি হবে, জিব্বেরেলিন। মনে করো কবিতা, কি হবে, কবিতা। আচ্ছা তারপরে দেখো কি আরেকটা কি আছে, সাইটোকাইনিন। সবগুলোর নাম বুঝাই দিচ্ছি। এরপরে কি আছে, বৃদ্ধি সহায়ক হিসেবে আরেকটা কি থাকে, অ্যাবসাইসিক অ্যাসিড। আসলে এটা অ্যাবসাইসিক না, এটা আসলে অ্যাবসিসিক বললে সবচেয়ে বেস্ট হইতো,
বাট তোমার বইয়ে লেখা আছে অ্যাবসাইসিক অ্যাসিড। তো আমি বুঝাই দিচ্ছি, দুইটা শব্দ লেখা, সবাই বক করবো হচ্ছে বৃদ্ধি সহায়ক। তো বৃদ্ধি সহায়ক মানে কি? উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে কে কে? অক্সিন, জিবেরেলিন, জিবেরেলিনই পড়ো, সাইটোকাইনিন। কি কি সবাই এবার উচ্চারণ করো, কি কি? অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, এই তিনটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে, এবার দেখো বৃদ্ধি প্রতিবন্ধক। বৃদ্ধি প্রতিবন্ধক মানে কি? মানে হচ্ছে বৃদ্ধিতে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যাতে বড় না হতে পারে। তাহলে এদের নাম কি আছে? অ্যাবসাইসিক অ্যাসিড, আর একটা কি আছে? ইথিলিন। তাহলে দেখো মনে রাখবো আমরা অ্যাবসাইসিক অ্যাসিড আর ইথিলিন, তবে এই দুটো তুমি একটু নাম অন্যরকম, তো এটা এমনি মনে থাকবে। তাহলে বলো বৃদ্ধি প্রতিবন্ধক কে কে, সবাই উচ্চারণ করো। অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন। এর মেইন নামটা তখন তোমরা পড়বা, নাম পড়বা অ্যাবসিসিক অ্যাসিড। আর বৃদ্ধিতে হেল্প করে, বৃদ্ধি সহায়ক কারা? অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। দেখো সাইটো মানে আসলে কোষ, কাইনিন মানে হচ্ছে একটা প্রক্রিয়া, তো কোষের মধ্যে এরা থাকে। এবার চলে আসো পাতায় ফ্লোরিজেন নামক একটা হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। তাই ফ্লোরিজেন কিসে হেল্প করে? ফুল। তোমরা কিছু পড়া লাগবে না, সবাই ফুলটা গোল করো, গোল করে ফুলের ইংলিশ লেখো। লেখো ফ্লাওয়ার। ফুলের ইংলিশ কি বলো? ফ্লাওয়ার। লেখো সবাই, লেখো লেখো। ফুলের ইংলিশ কি? আমি কি ভুল লিখছি? ফুলের ইংলিশ কি? ফ্রুট। আর ফলের ইংলিশ কি? ফ্লাওয়ার। ওকে, দেখো তাহলে ফুল কি হবে? ফ্লাওয়ার। লিখছি সবাই? দেখো ফ্লাওয়ার তৈরিতে যে হরমোন হেল্প করবে, এই দেখো, দেখছো ফ্লো আছে না প্রথমে? এই ফ্লাওয়ারের প্রথমে কি আছে? তাহলে এর নাম কি হবে? ফ্লোরিজেন। বুঝতে পারছো? বুঝছো? তাহলে খেয়াল করো, ফ্লাওয়ার তৈরিতে হেল্প করে কে? ফ্লোরিজেন। ওকে, মনে থাকবে। এইসব জিনিস কখনো ভুল করা যাবে না। তুমি আন্দাজে কেন মুখস্থ করবা? তুমি বুঝবা, জিনিসটা ফিল করবা, তারপরে তো না মনে রাখবা, তোমার তো মুখস্থ করা লাগবে না। তাহলে খেয়াল করো, তাহলে ফ্লাওয়ার উৎপন্ন করে কে? ফ্লোরিজেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের একটু পত্রমূল, পত্রমুকুল, পুষ্পমুকুল এগুলো একটু বোঝাই দিই। আসলে খেয়াল করো, ধরো আমি একটু এখানে দেখাইছি, আমি একটা সুন্দর গাছ আঁকাইছিলাম বিখ্যাত, দেখো এই গাছটাতে, এখানে এই জায়গাটা কি পাতার একটা ডালের মতো অংশ না? এটাকে বলা হয় হচ্ছে পত্রমুকুল। কি বলা হয়? কিন্তু যখন এখানে ফ্লোরিজেনটা আসে, ফ্লোরিজেন আসার পরে এখানে কি সৃষ্টি হয়? ফুল সৃষ্টি হয় না? কি সৃষ্টি হয়? ফ্লাওয়ার। তাহলে দেখো তো, তখন এই মুকুলটার নাম কি হয়ে যাবে? পুষ্পমুকুল। খেয়াল করো, যখন কোনো মুকুলে পাতা থাকে তখন তার নাম কি হয়? পত্রমুকুল। পত্র মানে কি? পাতা। আর যখন এখানে ফুল হবে তখন তার নাম কি হবে? পুষ্পমুকুল। ক্লিয়ার? তাহলে পত্রমুকুল, পুষ্পমুকুল, পারবো আমরা? ওকে, তাহলে পত্রমুকুলকে পুষ্পমুকুল বানায় কোন হরমোন? এখানে কে আসছে? ফ্লোরিজেন। তোমাদের বইয়ে বাংলা লেখা আছে ওইটাই লেখো, তাহলে ফ্লোরিজেন। ওকে, ডান। তাহলে সবাই জিনিসটা কি ক্লিয়ার? তিনটা বিষয় পারবো আমরা। তাহলে বলতো বৃদ্ধি করে কোন কোন হরমোন? অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। আর বৃদ্ধি প্রতিবন্ধক হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড আর ইথিলিন। আর ফুল আনতে সাহায্য করে কে? ফ্লোরিজেন। ওকে, ডান। তাহলে এই লাইনটা একটু দাগায় রাখো, পত্রমুকুলকে কোন মুকুলে পরিণত করে? পুষ্পমুকুল। এবার চলে আসো, আমরা পড়বো হচ্ছে তিনটা হরমোন এবং এদের কাজ। তো প্রথমে চলে আসো অক্সিন। অক্সিন কে আবিষ্কার করছে? চার্লস ডারউইন। তো প্রথমে যেহেতু আবিষ্কার করছে, তাহলে তো না পড়লে হয় না, তাই একটু তাকায় রাখো। এই হরমোন আবিষ্কার করেন কে? ডারউইন। অক্সিন, ডারউইন। তো চার্লসই তো, একই তো। তিনি উদ্ভিদের ভ্রূণ মুকুলাবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। ভালো করে খেয়াল করো, এই ইনফরমেশনগুলো তুমি যখন 3-4টা টপিক পড়বা তখন হিজিবিজি হয়ে যেমন খিচুড়ি হয়, তো শুধু খিচুড়ি হবে না, এটা জগা খিচুড়ি হয়ে যাবে। তো এই জন্য আমাদের কিছু সিস্টেম ফলো করতে হবে। দেখো উনি কিসের প্রভাব লক্ষ্য করে, সবাই বলো, আন্ডারলাইন করো। কিসের প্রভাব? আলোর প্রভাব। তাহলে বলো তো, আলোর প্রভাব থাকে কোন হরমোনে? অক্সিন। কোন হরমোনের কারণে? আচ্ছা, যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণ মুকুলাবরণীর আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি পায়। তার মানে উদ্ভিদ যখন বৃদ্ধি পায়, আমরা একটু আগে একটা ভিডিও দেখতেছিলাম না, মনে আছে?
একটু খেয়াল করো, এটা দেখো, তাহলে এখানে খেয়াল করো, ওই যে আলো যখন এদিকে ছিল ওইখানে অক্সিজেনটা ছিল, আলোর দিকে উদ্ভিদটা বৃদ্ধি পাচ্ছে না? তাহলে মুকুলটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? আলোর দিকে। আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে কোন হরমোনের কারণে? অক্সিনের কারণে। গুড। আচ্ছা, এখন চলে আসো এই অক্সিন নিয়ে একটু পড়াশোনা। তো প্রথম বিষয়টা হচ্ছে, প্রকৃতপক্ষে ভ্রূণ মুকুলাবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক পদার্থ এবং তার নাম কি? অক্সিন। সবাই অক্সিনটা গোল করো এবং লেখো কোথায় থাকে এটা, লাইনটা কই, ভ্রূণ মুকুলাবরণীর কোথায়? অগ্রভাগে অবস্থিত। আমি সবগুলো ভিডিওতে দেখাবো, সব অ্যানিমেশনে আছে, আমি দেখাচ্ছি। ভ্রূণ মুকুলাবরণীর অগ্রভাগে থাকে হচ্ছে অক্সিন। এবং অক্সিন কি করে? অক্সিন হচ্ছে, অক্সিন প্রয়োগ করলে শাখা কলমে মূল গজায়, মানে কোনো কিছু বৃদ্ধি পেতে হেল্প করে। ফলের অকালে ঝরে পড়া রোধ হয়। অকালে ঝরে পড়া মানে কি? মনে করো একটা ফল একটা গাছে 30 দিন থাকবে, 30 দিন না থাকে ও 10 দিন পরে ঝরে পড়ছে, এটাকে আমরা কি বলি? অকালে ঝরে পড়া। মানে তার কাল কি এখনো হয়েছে, সময় কি হয়েছে? তাহলে অকালে ঝরে পড়া মানে বুঝছি অকালে ঝরে পড়তে হেল্প করে কে? তাহলে কি ভালো কাজ করে এটা? দ্রুত সবকিছু করে, এই হচ্ছে ওর কাজ। এখন চলে আসো, আমরা যখন মনে রাখবো আমাদের ঝামেলাটা যেটা হবে, এই অক্সিন আলোর প্রভাবে কাজ করে। কার প্রভাবে? এখন আমাকে সবাই একটা অক্সিনের অ গোল করো, সবাই দ্রুত অক্সিনের অ গোল করো, আর আলোর অ গোল করো। স্যার আলোতে তো আ আছে, এই অয়াকারে আ, তোমরা জানোই না। তাহলে দেখো অক্সিন আলোর অ গোল করো। তাহলে বলো অক্সিন কিসের মানে কিসের দিকে হেল্প করে উদ্ভিদকে যেতে? আলোর দিকে, বা আলোর দিকে নিয়ে যেতে কোন হরমোনের ভূমিকা আছে? অক্সিন। ক্লিয়ার? তাহলে অক্সিন আলো, রিপিট করো সবাই, কি হবে? অক্সিন আলো। আর অক্সিন আবিষ্কার করছে কে? ডারউইন। আর অক্সিন কি করে? অক্সিন হচ্ছে উদ্ভিদকে আলোর দিকে, তির্যক মানে কি? বাঁকা। তোমরা আবার অনেক শব্দ বুঝো না, তির্যক মানে কি? বাঁকা। বাঁকাতে হেল্প করে, মানে আমরা যখন ভিডিওতে দেখলাম আলোর দিকে বাঁকায় গেছে না, আলোর দিকে বাঁকাতে হেল্প করে। ভ্রূণ মুকুল মানে কি? যে কেবল নতুন করে উঠতেছে, তৈরি হচ্ছে, ওটাকে আলোর দিকে বাঁকাইতে হেল্প করে কে? অক্সিন। ওকে, তারপরে আরেকটা কি কাজ করে এক্সট্রা? শাখা কলম মানে মূল গজাতে হেল্প করে, কলম যদি হয় সেখানে মূল গজায়। আর ফলের অকালে ঝরে পড়া রোধ করে, মানে ওকে পড়তে দেয় না। একটা ফল কি হবে, 30 দিন থাকা উচিত, সে ধরো কোনো একটা কারণে 20 দিন পরে পড়ে যাওয়ার চিন্তা করতেছে, কিন্তু এটাকে পড়তে দিবে? অক্সিন কি করবে? এটাকে ভালোভাবে রাখে। তাহলে অক্সিন হচ্ছে একটা ভালো হরমোন, ঠিক আছে? আলোর দিকে যেমন যেতে হেল্প করে, আবার ফলকে অকালে ঝরে পড়তে দেয় না। মনে করো তুমি হচ্ছে তোমার নানিকে বলে রাখছো এই গাছের আম যখন হবে তখন আমাকে আসতে বলবো, আমি এসে আম খাবো। আম হচ্ছে ওই যে পাকা আম গাছে থাকবে, আমি আমটা ছিঁড়বো তারপরে খাবো। এখন ওই আম গাছে অক্সিজেনের অভাব, অক্সিজেন নাই, তাহলে আম ধরো 30 দিন থাকার কথা, তুমি ঠিক করে গেছো যে আমি 20 তারিখে যাব, 30 দিন পূর্ণ হবে বা তখন আম পেকে যাবে, কিন্তু তুমি যাওয়ার 1 সপ্তাহ আগেই আম গাছ থেকে পড়ে গেছে, কে জানি কে নিয়ে গেছে, তাই না? তাহলে ওই গাছে কি নাই বলো? অক্সিজেন নাই। যদি অক্সিজেন ঠিকঠাক থাকতো তাহলে কি অকালে ঝরে পড়তে পারতো? ওকে, এখন শোনো, তাহলে অক্সিজেনের আরেকটা ঘটনা আমরা শিখতে হবে। অক্সিজেন কোথায় থাকে? আমরা বলছি অগ্রভাগে। কোথায় থাকে? এখন তোমাদের কি প্রশ্ন আসতে পারে না যে, মনে কি প্রশ্ন হয় না যে অক্সিজেনের ক্ষেত্রে, আসলে আমি একটা জিনিস বোঝাই দিচ্ছি তোমাদের, অক্সিজেন কই থাকে? অগ্রভাগে। দেখো এটা একটা উদ্ভিদ, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি। ধরো এটা কি, এটা হচ্ছে লাল কালারের অক্সিজেন, হ্যাঁ, ঘটনাটা আমি বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে আলো, আলো এই পাতার এই দিকে হচ্ছে পড়তেছে এবং অক্সিজেন এই অগ্রভাগ থেকে নিচের দিকে যায়, এবং অক্সিজেন যে কোষগুলোর উপর দিয়ে যাবে সেই কোষগুলো আকারে বৃদ্ধি পাবে। সবাই কিন্তু বুঝতে হবে, অক্সিজেন যে কোষগুলোর উপর দিয়ে যাবে সেই কোষগুলো আকারে বৃদ্ধি পাবে। তাহলে দেখো সূর্যের আলো যে সাইডে পড়ে অক্সিজেন সেই সাইড দিয়ে যায় না। দেখো তো এই সাইডে আলো পড়ছে, তাহলে অক্সিজেন কোন পাশ দিয়ে যাবে? ওই পাশ দিয়ে যাবে। এখন অক্সিজেন যদি এই সাইড দিয়ে যায় তাহলে কি ঘটনা ঘটে খেয়াল করো। আমি তোমাদের আগে একটু কোষের বৃদ্ধি পাওয়াটা বোঝাই দিই। মনে করো দুইটা কোষ একই রকম আছে, একটু দেখো, ওইটা মনে হয় পজ হয়ে গেছে। দেখো দুইটা কোষ একই রকম, এটাতে অক্সিজেন আছে, অক্সিজেন কোষটাকে কি করে দিল? বড় করে দিল। এবার ঘটনাটা কি ঘটে দেখো, আরে ওইখানে অক্সিজেন নাই বলে ও যেরকম ছিল সেরকম ছিল। এখন এই যে সূর্যের আলো এখানে পড়ছে, অক্সিজেন এই পাশ থেকে যাবে, তাহলে বলতো এই পাশের কোষগুলো সব কি হবে? আকারে বৃদ্ধি পাবে, কিন্তু এই পাশের কোষগুলো কি বৃদ্ধি পাবে?
তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো, এই পাশের কোষগুলো যদি আকারে বৃদ্ধি পায়, এই পাশে আলো পড়ছে, এই পাশ থেকে কি অক্সিজেন যাবে, এই পাশ থেকে যাবে, তাহলে এই কোষগুলো কি হবে, মানে যে অন্ধকার সাইড, ডার্কার সাইড, সেখানে কি যাবে, কোষগুলো কি বৃদ্ধি পাইছে না, বৃদ্ধি পাইলে ঘটনা কি ঘটবে তুমি একটা জিনিস খেয়াল করো, এই কোষগুলো বৃদ্ধি পাচ্ছে না কিন্তু এই সাইড বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইদিকে বাঁকায় যাবে না, বুঝতে পারছো, মানে এই সাইডে কি কোষ বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাহলে এই পাশে তো কোষ বড় হচ্ছে না, তাহলে এই সাইড যখন বড় হবে তখন এইদিকে বাঁকায় যাবে না, এই জন্য অক্সিজেনের কারণে অক্সিজেন যে সাইড দিয়ে যায় সেই পাশের কোষ বাঁকায় যায়, আর এই কোষগুলো বাঁকায় যাওয়ার কারণে যেদিকে আলো থাকে সেই দিকের অপোজিট দিকেই তো বাঁকাচ্ছে, তাই এই দিকে ঝুঁকে পড়বে, তখন আলোর দিকে কি হয়, ঝুঁকে পড়ে। এই জন্য এটা কোন অভিমুখী চলন বলা হয়, আলো অভিমুখী চলন। ওকে, তাহলে উদ্ভিদের আলো অভিমুখী চলন বা উদ্ভিদের কোষের উপর আলোর প্রভাব, এটা কোন হরমোনের কারণে হয়, অক্সিন। ক্লিয়ার সবার? ওকে, এই জন্য দেখো লাস্ট আমাদের এক্সপেরিমেন্টটা শেষ করি, এই আলোর দিকে এরা সবাই কোন দিকে ঝুঁকে যাবে, যেদিকে ওদের আলো আসতেছে সেদিকে। ওকে, এবার চলো নেক্সট আমরা পড়বো হচ্ছে পরেরটার নাম কি, সেই বিখ্যাত জিব্বেরেলিন। এখন জিব্বেরেলিনের কোথায় থাকে, প্রথম কথা চারা গাছে থাকে, কোথায় থাকে, চারা গাছ, বীজপত্র, পত্রের বর্ধিষ্ণু অঞ্চল, সবাই রিপিট করো তো কি কি, আচ্ছা এদের প্রভাবে কি বৃদ্ধি পায়, পর্ব মধ্যগুলো বৃদ্ধি পায়। দেখো এবার এদিক থেকে ছেলেরা দিকে খেয়াল করো, তাহলে জিবেরেলিন কোথায় থাকে, চারা গাছ, বীজপত্র, পত্রের বর্ধিষ্ণু অঞ্চল। আমি একটু বোঝাই দিচ্ছি বর্ধিষ্ণু মানে কি, বর্ধিষ্ণু মানে হচ্ছে যা বৃদ্ধি পাচ্ছে, বর্ধিষ্ণু মানে কি, মানে বৃদ্ধি প্রাপ্ত অবস্থায় রয়েছে, বৃদ্ধি পাচ্ছে বলতে পারো, যা বৃদ্ধি পাচ্ছে মানে যা বড় হচ্ছে তাকে আমরা কি বলি, বর্ধিষ্ণু। সেটা ভিন্ন বিষয়, এটা অক্সিজেন তো উপরে থাকে, অক্সিজেন তো উদ্ভিদের সব জায়গায় থাকে না, একদম উপরে থাকে, যেখান থেকে ওই এক সাইডে, মানে নিচের দিকে ওর কোনো কাজ নাই, ওর কাজ হচ্ছে যেটুকু উপরের দিকে থাকে সেই দিকে কাজ করে, কিন্তু সব জায়গায় থাকে। সো ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, মেইনলি চারাই থাকে, বীজে থাকে, বীজের মধ্যে কি সূর্যের আলো পৌঁছায়, আমাকে বলো সূর্যের আলো কি বীজের মধ্যে পৌঁছায়, তাহলে ওইখানে ওর কোনো কাজ নাই। এবার দেখো জিব্বেরেলিনে কয়টা ব আছে রে, এই দুইটা ব দেওয়ার কারণ আছে জানো, একটা বতে হচ্ছে বীজপত্র আর আরেকটা বতে কি, বর্ধিষ্ণু অঞ্চল, মনে থাকবে, তাহলে বলো জিব্বেরেলিন কোথায় থাকবে, বীজপত্র, বর্ধিষ্ণু অঞ্চল, মনে থাকবে। এখন আমরা বলো কে বৃদ্ধি পাচ্ছে, নিশ্চয়ই বড় গাছ কি বৃদ্ধি পায়, কে বৃদ্ধি পায়, চারা গাছ, তাহলে আমরা এমনিটা মনে রাখতে পারবো। তাহলে বলো জিব্বেরেলিনে কোথায় কোথায় থাকে, জিব্বেরেলিন বীজ, চারা গাছ, বীজপত্র, বর্ধিষ্ণু, তাহলে জিব্বেরেলিনের বতে কি হবে, বীজপত্র, বর্ধিষ্ণু অঞ্চল, আর বর্ধিষ্ণু অঞ্চল কই থাকে, আর বীজ কার থাকে, চারারই তো থাকে, বীজপত্র। ওকে, তাহলে এটা আমরা মনে রাখতে পারবো। এ দেখো এর প্রভাবে উদ্ভিদের কি বৃদ্ধি পায়, পর্ব মধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এখন পর্ব মধ্য মানে কি জানো তোমরা, তোমাদের বইয়ের কাভার একটা ছবি আছে, এই টপিকে আছে কি না একটু দেখি, এখানেও নাই, তোমাদের বইয়ের কাভার কি এটাতে আছে, ওয়াও আছে, সবাই একটু খেয়াল করো, তোমাদের সবার কাছে আছে বইয়ের কাভার আছে। আমি একটা জিনিস বুঝাই দিচ্ছি, মনে করো একটা গাছের যে স্থান থেকে ফুল হয় বা কাণ্ড হয়, ধরো আমি একটু উদাহরণ দিই, ধরো এই জায়গা থেকে এই পাতাটা হয়েছে, এই পাতাটা হয়েছে না, সবাই লক্ষ্য করো, দেখো এটা তুমি এখনই বুঝে ফেলতে পারবা, যে অংশ থেকে পাতাগুলো হচ্ছে, এখান থেকে ফলও হতে পারে, ফুল হতে পারে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে পর্ব, কি বলি, পর্ব, কি বলি। আবার দেখো এই জায়গাটাই খেয়াল করো, এই কাণ্ডের যে অংশ থেকে এখানে একটা পাতা হয়েছে, এখানে একটা পাতা হয়েছে না, এই জায়গাটার নামও কি হবে, পর্ব। তাহলে সবাই একটু দেখো তো, এটাও পর্ব, এটাও কি, তাহলে এখন আমাকে বলো দুইটা পর্বের মাঝে এই অংশটার নাম কি হবে, পর্ব মধ্য। তাহলে বুঝছো পর্ব মধ্য কি, তাহলে আমরা দেখি না গাছে কি এক জায়গায় পাতা কি সব জায়গায় হয়, স্টেপ বাই স্টেপ হয় না, একটা গাছে নির্দিষ্ট একটা অংশে পাতা হয়, ফুল হয়, ফল হয়, ডাল হয়, আবার কিছু দূর গিয়ে আরেকবার হয়, তাহলে যে অংশে এগুলো হবে সেগুলোকে আমরা কি বলি, পর্ব। তাহলে এরকম দুইটা পর্বের মাঝখানে যে জায়গা তাকে আমরা কি বলবো, পর্ব মধ্য বা মধ্য পর্ব বলে, বুঝতে পারছো। তাহলে বলতো উদ্ভিদে বৃদ্ধি পায় কোন অংশ,
পর্ব মধ্য, মানে মধ্য পর্ব বৃদ্ধি পায়। ওকে, আর মধ্য পর্ব বৃদ্ধি করতে কে হেল্প করে দেখো তো? মধ্য পর্ব, লাস্টে ব আছে। তো শোনো, সব কিছুতে এই যে পর্বতেও কি আছে, পর্বতেও কি আছে দেখো তো? ব আছে। পর্বতেও ব আছে, তাহলে জিব্বে রেলিনেও কি আছে? একটা কাজ করি, এটা মনে হয় কে বললো এটা? সাকিব স্যারেও ব আছে। হ্যাঁ, মানে আমার নামেও ব আছে তাই। ওকে, আই থিঙ্ক এটা আমি নতুন করে রিলোড করা লাগবে। দেখো নেক্সট লাইনটা তোমরা একটু খেয়াল করো, পরের লাইন কি আছে? পেজ নাম্বার, ও আগে চলে, আমি বেশি সামনে চলে আসছি। ওকে, এবার উপরেও চলে গেছি। শেষ করতে হবে, খুবই ভালো হচ্ছে সব পড়াশোনা। খেয়াল করো, জিবেরেলিনের কাহিনী তাহলে ক্লিয়ার। এখন তাহলে তোমরা আমাকে বলো, একটা উদ্ভিদকে যদি আমি বড় করতে চাই, তাহলে এই উদ্ভিদের এই যে একটা পর্ব, এই যে একটা পর্ব, সরি হ্যাঁ, পর্বের মাঝখানে কি থাকে? মধ্যপর্ব। এই সব কিছুকে যখন বড় হবে, তখন উদ্ভিদটা কি আস্তে আস্তে বড় হবে, লম্বা হবে না? তাহলে একটা জিনিস খেয়াল করো তো, যে যখন কোনো একটা উদ্ভিদ তুমি বড় করতে চাইবা, খাটো উদ্ভিদকে যখন তুমি লম্বা করতে চাইবা, তখন কি হরমোন প্রয়োগ করতে হবে? জিব্বেরেলিন। তাহলে অধিক লম্বা করতে চাইলে কি হরমোন প্রয়োগ করতে হবে? জিব্বেরেলিন। সবাই বলো কি করতে হবে? জিব্বেরেলিন। আর বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। মানে বীজ, অনেক সময় হয় কি, একটা বীজ মাটির নিচে তুমি পুঁতে রাখছো, বীজ থেকে গাছ হয় না, বীজ বসে আছে বসে আছে, ওর কোনো গাছই হচ্ছে না। তো এই অবস্থাকে কি বলা হয়? সুপ্তাবস্থা। কি বলা হয়? মানে বীজ ভবিষ্যতে গাছ দিবে। মনে করো একটা বীজ রোপণ করছো, তুমি দুইটা বীজ রোপণ করছো, একটা হচ্ছে ধরো এ গাছের বীজ আর একটা বি গাছের বীজ। এখন আমি আসলে জানি না কোন গাছের বীজ কয়দিন পরে হয়, ধরলাম এ গাছের বীজ 30 দিন পরে হয়, একটা গাছ বের হবে, আর বি গাছ থেকে 5 দিন পরে একটা গাছ বের হবে। তাহলে বলো তো, বীজ রোপণ করার পরে এ গাছের সুপ্তাবস্থা কতদিন? 30 দিন। আর বি গাছের সুপ্তাবস্থা? সুপ্তাবস্থা মানে কি, ও বীজ ভালোভাবে থাকবে, গাছও হবে, কিন্তু কতদিন পরে গাছ হবে, ওই সময়টাকে কি বলা হয়? ক্লিয়ার? সুপ্ত মানে কি? ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ সে যখন কোনো কাজ করতেছে না। ওকে, এখন চলে আসো, তাহলে বীজের সুপ্তাবস্থা কাটাতেও এর ভূমিকা আছে, কারণ যখন জিবেরেলিন প্রয়োগ করবা তখন বীজ কি হবে? বড় হয়ে যাবে না? বীজ তখন চেষ্টা করবে এখনই আমার গাছ তৈরি করে ফেলা উচিত, এই জন্য তখন গাছ তৈরি করে, চারা গাছ তৈরি করবে। এবার চলে আসো ইথিলিন, খুবই ইম্পর্টেন্ট এবং খুব মজার বিষয়। ইথিলিন এটা কেমন পদার্থ? ফার্স্ট কথা, এটা কেমন পদার্থ আগে তাই দেখাও। গ্যাসীয় পদার্থ। ইথিলিন কেমন পদার্থ? গ্যাসীয়। এটা কিসে সাহায্য করে? ফল পাকাতে। এটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশ্চেনটা তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষায় আসবেই আসবে। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? অ্যান্সার কি হবে? ইথিলিন। বলো সবাই, ফল পাকাতে সাহায্য করবে কোন হরমোন? ইথিলিন। আচ্ছা, ফল কি পাকাইছো কখনো? পাকাওনি কখনো ফল? আজকেই সবাই বাসায় কলা কিনে নিয়ে যাওয়া। কলা, আচ্ছা কলা কি তোমরা পাকাও নাকি কলা এমনি এমনি পেকে যায়? এমনি এমনি কোনো কিছু পাকে না। দেখো, ধরো এই যে টমেটো, টমেটো গাছ নাকি এগুলা? ওয়াও, তোমরা তো অনেক ভালো চিনো। দেখো শোনো, আমি যেহেতু আম ভালোবাসি, সবকিছু আমার কাছে আম গাছ মনে হয়, এই টমেটো গুলোই আমার কাছে আমের মতো লাগছে। আচ্ছা দেখো, এইখান থেকে এই যে গ্যাসীয় হরমোনটা বেরোচ্ছে, হরমোনের নাম কি? ইথিলিন। এই ইথিলিনটা এখান থেকে বেরোয়, এদের গায়ে দেখো গ্যাসগুলো চলে যাচ্ছে, যাওয়ার পরে এই টমেটোগুলো, আচ্ছা এটা তো কালার ছিল অন্যরকম, চেঞ্জ হয়ে গেল, তো আমরা তো দেখতেই পারলাম না। এবার দেখো, এবার দেখো কালার চেঞ্জ হয়ে যাবে, দেখছো? তাহলে কি হয়ে গেল? পেকে গেল। তাহলে কিসের কারণে পাকছে? এখান থেকে একটা ধরো যে পেকে যায়, যে পেকে যায় তার কাছ থেকেও ইথিলিন হরমোনটা, মানে ইথিলিনটা বের হয়, দেখছো? এই দেখো ধোয়া ধোয়া বেরোচ্ছে না? এই ধোয়ার কারণে এইগুলোও তখন কি হয়ে যাবে? উদ্ভিদের দেহ থেকে পাকছে, উদ্ভিদের দেহ থেকে ইথিলিন গেছে। আচ্ছা এবার আসো, বাংলাদেশের মানুষ তো অনেক ভালো, জানো তোমরা, তো ওরা করে কি, তোমার হচ্ছে ফল পাকাতে, ফল আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে ফল পাকাইতে
দুইটা জিনিস ব্যবহার করে, একটা হচ্ছে ইথিলিন আর একটা হচ্ছে কার্বাইড। এই দুইটাই মোটামুটি নিষিদ্ধ, ঠিক আছে? বাংলাদেশে ফল পাকাতে নিষিদ্ধ কি কি উপাদান ব্যবহৃত হয়? ইথিলিন আর কার্বাইড। কার্বাইডের নাম শুনছো? কে শুনছো? হ্যাঁ, কে ফলের ব্যবসায়ী কে এখানে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, ইথিলিন আর কার্বাইড এই দুটো হচ্ছে নিষিদ্ধ, ফল পাকাতে হেল্প করে। দেখো লাস্ট পার্ট, এই হরমোন আর কি করে? আচ্ছা, যে পাকাতে হেল্প করে কোনো কিছুকে, সে কি করবে? ফল, ফুল, বীজ, পাতা, মূলে এদের দেখা যায়, মানে এরা মোটামুটি সব জায়গায় থাকে, যেখানে পাকানো লাগবে সেখানে পাকায় দেয়। পাতা পেকে যায় না, ওই টাইপের আর কি। হ্যাঁ, ইথিলিন বীজ, মনে করো যে যারা এই যে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় পেকে গেছে, ওদের সবার কি আছে? ইথিলিন আছে। এখন দেখো ইথিলিন, কে কারে দেখাচ্ছে? ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। মানে মেইন কথা হচ্ছে কি, এরা কি করে? সুপ্তাবস্থা ভঙ্গ করে দেয়। মানে সুপ্তাবস্থা, মনে করো একটা ফল 20 দিন পরে পাকবে, তাহলে পাকার জন্য সুপ্তাবস্থা কতদিন? 20 দিন। যদি ইথিলিন দেওয়া হয়, ওই 20 দিন থেকে নেমে আসবে 3 দিনে, 3 দিনের মধ্যে সে পেকে যাবে। তাহলে সে কি করে? পাকার যে সুপ্তাবস্থা ওটাকে কমায় দেয়। কথা কি বুঝতে পারছো? পাকার সুপ্তাবস্থা কমায় দিচ্ছে। তোমাদের এই বেসিকগুলো কেন বোঝাচ্ছি? তোমার তো সব আন্দাজে মুখস্থ করে সব এমন অবস্থা করে ফেলো, পরীক্ষার খাতায় সব লিখে আসতে পারো, কিন্তু যখন তুমি এগুলো বুঝবা তখন তুমি নিজেই অনেক কিছু লিখতে পারবা বইয়ের লাইনের সাথে। আমি বলতেছি একই জিনিসের কথা বলছো। হ্যাঁ, দেখো সবাই খেয়াল করো, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায়, চারা গাছকে লম্বা হতে সাহায্য করে। এখন তুমি পরীক্ষার হলে যখন প্রশ্ন আসবে, উদ্ভিদকে লম্বা হতে বা চারা গাছকে লম্বা হতে সাহায্য করে কে? জিবেরিলিন নাকি হচ্ছে ইথিলিন? এইখানে কোশ্চেনটা খেয়াল করো, যদি পরীক্ষাতে আসে, যেহেতু তোমাদের স্যাররা তো আসলে এত চিন্তা করে না, যখন বলে চারা গাছকে লম্বা করতে হেল্প করবে কে? ইথিলিন। আর যদি বলে খাটো উদ্ভিদকে কোন হরমোন প্রয়োগে অধিক লম্বা করা যায়, মানে অনেক বেশি লম্বা করা যায়, তখন থেকে আমরা কি বলবো? জিবেরেলিন। ওটা আমরা মানে বিজ্ঞানীরা চাইলে বাইরে ইউজ করতে পারে একটা উদ্ভিদকে বড় করার জন্য, কিন্তু উদ্ভিদের মধ্যে ন্যাচারালি কোনটা দিয়ে উদ্ভিদ বড় হয়? ইথিলিন দিয়ে। এবং ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই স্টার দিয়ে রাখো। ফুল এবং ফল সৃষ্টির সূচনা, মানে ফুল এবং ফল সৃষ্টি করে না, সৃষ্টি যেখান থেকে হবে ওই জায়গা থেকে ওরা কাজটা শুরু করে, মানে ইনিশিয়েশন অফ ফ্লাওয়ারিং, ঠিক আছে? ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। সবাই আমাকে বলো, ত্বরান্বিত মানে কি? হ্যাঁ, সবাই কি জানো ত্বরান্বিত মানে কি? মানে এগিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া। ত্বরান্বিত করা মানে কি? এগিয়ে দেওয়া, ঠিক আছে? সবাই লেখো, ত্বরান্বিত করা মানে হচ্ছে এগিয়ে দেওয়া। ত্বরান্বিত মানে হচ্ছে এগিয়ে দেওয়া, মানে কোনো কিছু দ্রুত হওয়া, সহজ কথা। আচ্ছা, ইথিলিনের কারণে পাতা, ফুল এবং ফল কি হয়? ঝরে পড়ে। স্যার একটু ঝরে পড়া আমরা দেখতে চাই, কিভাবে ঝরে পড়ে? এদিকে দেখো, মনে করো এইদিকে খেয়াল করো, সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর ফল যেমন পাকাইছে, এই যে পাতাও ঝরে পড়তেছে, ফলও ঝরে পড়লো। একটু দেখো, এটা মনে হয় মিসিং করে ফেলছে, সবাই খেয়াল করো। এই যে ঝরে পড়বে, পাতা যেমন ঝরে পড়তেছে, ফলও ঝরে পড়তেছে। কার প্রভাবে? ইথিলিনের প্রভাবে। মনে থাকবে? আচ্ছা, পাতা আবার যে হলুদ কালার হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন রকম হবে, মূলের একটু বৃদ্ধি করে, মূলের সাইড থেকে আরো কিছু তৈরি করে, অ্যাডভেন্টিশিয়াস রুট। তো এইগুলো তোমাদের বেশি লাগবে না। তো চলো আমরা তাহলে এখানে ফিরে যাই। তাহলে বলো তো, ঝরে পড়া রোধ করতো কে? অক্সিন। দেখো, ঝরে পড়া রোধ করা মানে কি? ঝরে পড়তে দিত না। আর ঝরে পড়া ত্বরান্বিত করে, মানে যার ঝরে পড়ার কথা 20 তারিখে, ও ঝরে পড়বে কয় তারিখে? 10 তারিখে। বুঝতে পারছো? মানে বিষয়টা এরকম, ঝরে পড়া ত্বরান্বিত করে। এবার লাস্ট পার্ট, এটা 1 মিনিট লাগবে এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পার্ট। তোমাকে একটা কথা লিখে দিব এবং এখানে একটা বই লেখা আছে, লাইন খেয়াল করো তো, কি লেখা? উদ্ভিদ চলন। আচ্ছা, লাস্ট মানে এই টপিকের নাম কি বলো আগে? চলন। উদ্ভিদও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। উদ্ভিদেরও অনুভূতি আছে, এটা কি তোমরা জানো? লজ্জাবতী গাছ দেখছো? লজ্জাবতী গাছে টাচ করলে কি হয়? লজ্জা পেয়ে কি হবে? ও ভেতরে
পাতাগুলোকে গোটায় নেয় না? আচ্ছা, এখন উদ্ভিদের দেহে উদ্দীপনা কিভাবে হয়? দুইভাবে হতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা, মানে দেহের ভেতর থেকে কোনো একটা হরমোন কোনো কাজ করতেছে, এটাকে বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপনা। আর পরিবেশ থেকে কোনো কিছু, তাকে আমরা কি বলবো? বহি উদ্দীপনা। মেইনলি বহি উদ্দীপনা কোন জায়গা থেকে আসে? পরিবেশ থেকে আসে, পরিবেশ। ওকে, উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংগঠিত হয়। আমি সহজ করে বলি, ফার্স্ট কথা আমাকে অ্যান্সার দাও, উদ্ভিদের উদ্দীপনা নেওয়ার মতো বা অনুভূতি নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা? আছে। তাহলে উদ্ভিদে কোন কোন উদ্দীপনা দেওয়া মানে পায়? উদ্ভিদ কোন কোন উদ্দীপনা পায় বলো? অভ্যন্তরীণ এবং বহি উদ্দীপনা। এই উদ্দীপনার ফলে উদ্ভিদের কি হয়? চলন এবং বৃদ্ধি সংগঠিত হয়। কি কি হয়? চলন এবং বৃদ্ধি। এসব চলনকে কি বলা হয়? ট্রপিক চলন। সব থেকে ইম্পর্টেন্ট কথা, ট্রপিক। ট্রপিক, TROPIC, ট্রপিক। এটাই আমি তোমাদের একটু দেখাবো যে ট্রপিক চলন আসলে কি। তোমার পরীক্ষাতে এটা লিখে রাখো, কতে আসবে। কতে আসবে যে ট্রপিক চলন কি, ইয়ার ফাইনাল এক্সামের কতে আসবে ট্রপিক চলন কাকে বলে। এবং তোমরা লিখবা এইখানে অভ্যন্তরীণ থেকে শুরু করবা। অভ্যন্তরীণ ও বহি উদ্দীপনা উদ্ভিদ দেহে, হ্যাঁ ওই তো কতে আসে মানে কি। কারণ তোমরা সৃজনশীল প্রশ্ন পরীক্ষা দাও না, তাহলে ক মানে বুঝো না। তাহলে সংজ্ঞা হিসেবে আসবে অভ্যন্তরীণ ও বহি উদ্দীপনা উদ্ভিদ দেহে যে উদ্দীপনা উদ্দীপক যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন এবং বৃদ্ধি সংগঠিত হয়। এইসব চলনকে কি বলা হয়? ট্রপিক চলন। এখন তোমাদের আমি একটু একটা টেস্ট দিব। এই টেস্টটা হচ্ছে তোমরা নিজেরাই আমাকে অ্যান্সার করবা যে কি হয়। দেখো, আমি একটা শব্দ লিখবো, সবাই দেখো এখানে একটা ফাঁকা জায়গা আছে না, বা নিচে আছে একদম বইয়ের মানে পেজের নিচে আছে, যেখানে ফাঁকা জায়গা পাবো আমি একটা লাইন আগে বলি। দেখো আমি একটা শব্দ লিখবো। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আলোর সাহায্যে মানে আলোর দিকে উদ্ভিদ কি চলছে না উপরে? কোন হরমোনের কারণে? তাহলে আলোর দিকে চলন, এটাকে আমরা একটা নাম বলতে পারি। দেখো তো ট্রপিক মানে হচ্ছে, সবাই দেখো যে দিকে চলন। ট্রপিক মানে কি? দিকে, দিকে চলন। ট্রপিক বলতে বোঝায় দিকে চলন। এখন আলোর দিকে চলন, তখন এর নামটা হবে হচ্ছে, দেখো সবাই আগে একটা কাজ করো, সুন্দর করে এখানে ছোট করে লেখো আলোর দিকে চলন। আলোর দিকে চলন লিখে একটা তীর দাও। আলোর দিকে চলন লিখে একটা তীর দাও। এবং এটাকে আমরা কি নাম দিব? দেখো সবাই কি লিখছো? আগে তীর দিছো? তীর দিয়ে থেমে এদিকে খেয়াল করো। এখানে একটু ফাঁকা রেখে আমি আগে লিখো না তোমরা, আগে জাস্ট আমি বুঝাচ্ছি। আমি লাস্টে যেমন হচ্ছে ট্রপিক। এখন দেখো তো আমরা আলোকে কি বলি জানো? লাইট। কিন্তু যখন বায়োলজিক্যাল শব্দে আমরা আলো ইউজ করব তখন আলোর নাম হচ্ছে ফটো। তোমরা সালোক সংশ্লেষণ করছো না, ফটোসিনথেসিস। তাহলে বলো আলোর নাম কি? ফটো। তাহলে আমাকে বলো আলোর দিকে চলন, দিকে চলন কি? ট্রপিক। তাহলে কার দিকে চলবে? আলোর দিকে। তাহলে এটাকে আমরা কি বলবো? ফটোট্রপিক। কি বলবো? ফটোট্রপিক। ভেরি গুড। তাহলে দেখো, তাহলে আমরা এখানে চিন্তা করবো হচ্ছে এর নাম কি হবে? ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন। এখন আমাকে অ্যান্সার দাও। ফটো, সবাই অ্যান্সার দিবা, একবারে অ্যান্সার দিবা, কেউ হচ্ছে আগে পরে দিবা না। আমি যখন অ্যান্সার দিতে বলবো তখন দিবা। হ্যাঁ, সবার লেখা হয়েছে? আলোর দিকে চলনকে আমরা কি বলবো? ফটোট্রপিক চলন। এখন আমাদের হরমোন অনেকগুলো আছে, অক্সিন, জিবেরেলিন, ইথিলিন, সাইড, আরও তো অনেক কিছু আছে, বাট তিনটা মেইনলি পড়ছি না আমরা ডিটেলসে, অক্সিন, জিবেরেলিন আর হচ্ছে ইথিলিন। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা একসাথে অ্যান্সার দিবা কোশ্চেন শেষ করার সাথে সাথে। তাহলে বলো তো, ফটোট্রপিক চলনে হেল্প করে কোন হরমোন? সবাই পারছো না? গুড। তাহলে দেখো, ফটোট্রপিক চলনে হেল্প করবে কোন হরমোন? অক্সিন। কারণ আলোর দিকে উদ্ভিদকে বৃদ্ধিতে হেল্প করে কে? ওই দিকে অক্সিন। তাহলে ফটোট্রপিক চলনকে হেল্প করবে কে? অক্সিন। আর এই যে যারা ইংলিশ ভার্সনে আসো, এটাকে বলা হয় ফটোট্রপিজম। কি বলা হয়? ফটোট্রপিজম। ঠিক আছে, তাহলে ফটোট্রপিজম ঘটাবে কে? অক্সিন। ওকে, ফটোট্রপিজম অকার্স ডিউ টু প্রেজেন্স অফ অক্সিন। আচ্ছা,
আর হচ্ছে এরপরে তোমাদের একটা এক্সপেরিমেন্ট আছে, বাসায় যাবা, সুন্দর করে পড়বা, এই বৃষ্টির মধ্যে করার চেষ্টা করবা, কিন্তু আগামী এক সপ্তাহে রোদ না উঠলে করতে পারবা না, ঠিক আছে? তো আগামী ক্লাসে সবাই প্রতিটা লাইন যেগুলো পড়াইছি সুন্দর করে মুখস্থ করে আসবা, মনে রেখে আসবা। আমি ক্লাসটা শুরু করব। আর আমরা আগের দিন যে ব্রেন দেখছিলাম না, ব্রেন, চোখ, নার্ভ, এগুলো আমরা নেক্সট ক্লাস থেকে পড়া শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ।